আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানী কড়াইল বস্তি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যার কিছু আগে কড়াইল বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা দূর থেকে দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসে খবর দিলে একে একে 16টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে, কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে আগুনের তীব্রতা। লেলিহান শিখায় পুড়ছে কড়াইল বস্তি। ফায়ার সার্ভিস বস্তির কয়েকটি পয়েন্ট দিয়ে আগুনে পানি দিচ্ছে। কাঁচা পাকা টিনের ঘর পুড়ছে। স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা করছেন, তবে আগুনের তীব্রতার কারণে সে চেষ্টা বিফলে যাচ্ছে। পুড়ে ছাই হচ্ছে মানুষের ঘর ও আসবাবপত্র। এই মুহূর্তে কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের স্থলে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, কড়াইল বস্তি এবং সেখানে বসবাসকারীদের রক্ষায় কি কার্যক্রম চলছে এবং আগুন নিয়ে ফায়ার সার্ভিস কি বলছে? রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, এবং 5:30টার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। এবং আপনি যেটি খবরেই বললেন যে একে একে প্রায় 16টি ইউনিট এই ঘটনাস্থলে এসেছে এবং আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তো আমি অনেকক্ষণ থেকে এখানে আছি, তবে যেটি দেখলাম যে আগুনের যদি ভয়াবহতা আপনি দেখেন, ধীরে ধীরে আগুন কিন্তু বিভিন্ন যে ছোট ছোট যে ঘর রয়েছে বস্তিতে, সেগুলোতে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এবং স্থানীয়দের সঙ্গে কথা বললাম যে কি কারণে আগুন লাগতে পারে, ফায়ার সার্ভিসের সঙ্গেও কথা বলেছি, তবে এখনও তারা সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না কি কারণে আগুন লেগেছে। তবে স্থানীয়রা বলছেন যে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়েই মনে হয় আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা বলছেন। এবং এই যে কড়াইল বস্তি হচ্ছে রাজধানীর সবচেয়ে বড় বস্তি, এবং এখানে অনেক ছোট ছোট, কিন্তু যদি বলে রাখি যে ঘরগুলো যেটি রয়েছে, প্রায় 80,000-এর বেশি মানুষের বসবাস এখানে। এবং আমি দেখেছি যে বিভিন্ন যে অলিগলি যে গলিগুলো রয়েছে, ফায়ার সার্ভিসের কিছুটা বেগ পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কেননা এত মানুষ এবং উৎসুক মানুষ সব আসলে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। এবং যে পাইপলাইন যেটি রয়েছে, সেটাও অনেক সময় দেখেছি যে পাড়া দিয়ে তারা রেখেছে, অর্থাৎ পানিও হয়তো বা ভালোভাবে সেখানে পৌঁছাতে পারছে না। এই জন্য ফায়ার সার্ভিস অনুরোধ করছেন যে মানুষজনকে যাতে তারা এখান থেকে একটু সরে দাঁড়ায়। এবং এখানে স্থানীয়রা রয়েছেন এবং কিছু ভলেন্টিয়ার আমি দেখলাম যে যাতে এদের উৎসুক জনতাকে আসলে বিভিন্ন জায়গায় সরিয়ে দিচ্ছেন। এবং আমি দেখলাম যে অনেকে দিক বিদিক ছুটোছুটি করছে, এবং যে ছোট ছোট ঘর রয়েছে সেখান থেকে যে শেষ সম্বলটুকু যদি তারা বের করতে পারে, সে আপ্রাণ চেষ্টাই করা হচ্ছে। এবং অনেকেই পুরে তার বাড়িটার যে স্বপ্নের, যদি আমি বলি যে ছোট ছোট ঘরের যে নতুন করে যে স্বপ্ন তারা বুনছিলেন এই রাজধানীতে এসে, অনেকটাই পুরে ছারখার হয়ে গেছে, তারা কষ্ট পাচ্ছেন। এবং যাদেরটা আসলে ধীরে ধীরে মনে হচ্ছে যে তাদের ঘরের দিকে আগুনটি চলে যাচ্ছে, তারা আসলে দ্রুত সময়ের মধ্যে তাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা আসলে বের হচ্ছেন। এবং ফায়ার সার্ভিসের যে মূল যে চ্যালেঞ্জ, যেটি আমি সরাসরি লাইভে যেটি বলছি, যে উৎসুক মানুষ, এই ভিড়টি কিন্তু তাদের জন্য অনেকটাই চ্যালেঞ্জ। তার কারণ মানুষজন এমনভাবে আসলে রাস্তার সামনে এসে দাঁড়িয়ে থাকছে, তাদেরকে কোনোভাবেই আসলে এখান থেকে সরানো যাচ্ছে না। এবং এখন আমি বলে রাখি যে এই কড়াইল বস্তি এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে আবার কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এই সময়টিতে আমরা এর আগেও দেখেছি যে সন্ধ্যা হয়ে যাওয়ার পর কিছু অপরাধী চক্র আসলে এখানে বিভিন্ন জায়গায় এই বস্তিতে ঢুকে তারা লুটপাটের একটি চেষ্টা এবং সম্ভাবনা থেকে থাকে। এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও সতর্ক অবস্থানে রয়েছেন এবং জনগণকে আশ্বস্ত করছেন তারা যাতে তাড়াহুড়ো না করে, এবং জনগণ যারা রয়েছে আশপাশে তাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন, যাতে তারা যেভাবে পারছে তাদের ফায়ার সার্ভিসকে যাতে সহায়তা করে। আমি এখন যে আপনি দেখতে পাচ্ছেন যে আগুনের লেলিহান শিখা কিন্তু আসলে যেভাবে আসলে ছড়িয়ে যাচ্ছে, সেটাতে আপাতত মনে হচ্ছে যে আগুন সহসাই হয়তোবা নিয়ন্ত্রণ করাটা সম্ভব হবে না। প্রায় 2 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে এই আগুন লাগার। এবং ফায়ার সার্ভিস এখন যেটি করছে যে এই কড়াইল বস্তির যে বিভিন্ন পয়েন্ট দিয়ে কিন্তু প্রবেশ করা যায়, এই জন্য বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা ঢুকেছে এবং ঢুকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এখনকার বাস্তবতা হচ্ছে যে যেভাবে আগুনটি ছড়িয়ে পড়ছে, ফায়ার সার্ভিসেরও আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে অনেকটাই কঠিন মনে হচ্ছে। এবং স্থানীয়রা রয়েছে, ভলান্টিয়ার রয়েছেন, যারা যেভাবে পারছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন। গণভোট অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। আজকালের মধ্যে গেজেট প্রকাশিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জাতীয় নির্বাচনের দিন ভিন্ন রঙিন ব্যালটে একটি প্রশ্নের উপর গণভোটের রায় দেবেন ভোটাররা।
যদি কোনো কেন্দ্রে গণভোট বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ ভোট কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে বলেও জানান আইন উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হয় গণভোট 2025-এর অধ্যাদেশ। আলোচনা হয় নির্বাচনের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট আয়োজিত হবে। ভোটারদের সুবিধার্থে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। গণভোটের প্রশ্ন থাকবে একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে, আপনি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তারপর সেখানে হা এবং না দুইটা বক্স থাকবে। যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন, যারা জানাচ্ছে না তারা নাতে ভোট দিবেন। জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরাই গণভোটের দায়িত্বে থাকবেন জানিয়ে আইন উপদেষ্টা জানান, কোনো কেন্দ্রে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হলে নিয়ম অনুযায়ী ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বাংলাদেশে যারা নিরক্ষর ভোটার বলছেন, ওনারাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বড় অবদান রেখেছেন। ওনাদের পলিটিক্যাল জাজমেন্ট আমার আপনার চেয়ে অনেক বেশি অনেক ক্ষেত্রে। ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন, এই জন্য আমরা 3 মাস ব্যাপী প্রচারণা করব। ইসি সচিব আখতার আহমেদ জানান, আগামী 5 ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হবে। গণভোটে অংশ নিতে পারবেন প্রবাসীরাও। প্রবাসী যারা আছেন বা আপনার দেশে যারা সরকারি চাকরিজীবী এবং নির্বাচনী কর্মকর্তাদের যারা জড়িত থাকেন বা আইনি হেফাজতের যারা আছেন, তারা এবার ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটের আওতায় তারা ভোট দিতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রেই পোস্টাল ব্যালট থাকলেও সাংবাদিকরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না বলেও জানান ইসি সচিব। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দেশ এখন গণতন্ত্র উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, তাই ঝামেলা ছাড়াই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ তার। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি। ঠাকুরগাঁও এবং চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে, তাই কোনো প্রকার ঝামেলা ছাড়াই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশে নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে, সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী কোন রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বন্দরের নতুন কন্টেইনার টার্মিনাল চুক্তির বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার ভালো মনে করেই এটা করেছে। জাতীয় নির্বাচনের প্রতিটি আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকাকে স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি। ভোটের হ্যান্ডলিং দেওয়া হয়েছে, এটা তারা ভালো মনে করে যে দিয়েছেন, আমরা সেটা আবার দেখব। বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, এটা একটা আপনার স্রোতস্বিনী নদীর মতো। এখানে এক একটা কনস্টিটিউয়েন্সিতে 4টা-5টা করে ক্যান্ডিডেট থাকে, কিছু তো আপনার সমস্যা হবেই। এটা বরাবরই হয়ে এসছে, এটাতে কোনো অসুবিধা নাই। এদিকে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সরকার গঠন করলে মেগা প্রজেক্টের চেয়ে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হবে। বিএনপির একটি বড় ঘোষণা এসছে, যেটা অনেক সাহসী ঘোষণা, অনেক রাজনীতিবিদ, অনেক রাজনৈতিক দল সাহস করবে না বলতে। সেটা হচ্ছে আগামী 18 মাসে ইনশাআল্লাহ জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, 18 মাসের মধ্যে 1 কোটি চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করা। নির্বাচনের মাধ্যমে জনগণকে তার মালিকানা ফিরিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেন আমির খসরু। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে আগামী 1 ডিসেম্বর।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে 10 কাঠা সরকারি জমি বরাদ্দের অভিযোগে এই মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের অভিযোগ, প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ দেন শেখ হাসিনা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের সময় নিজের পরিবারের জন্য শেখ হাসিনার কাছে প্লটের আবেদন করেন শেখ রেহানা। পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে রাজুককে প্লট বরাদ্দের নির্দেশ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিথ্যা হলফনামা দিয়ে শেখ রেহানা 10 কাঠা সরকারি জমির মালিকানা নেন বলে দুদকের অভিযোগ। এই ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা সহ 17 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়। 32 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পাশাপাশি অবৈধ নির্দেশনামা, জাল হলফনামা ও অন্যান্য নথিপত্র আদালতে উপস্থাপন করে দুদক। মঙ্গলবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম আগামী 1 ডিসেম্বর রায়ের দিন ধার্য করেন। আগামী 1/12/2025 ইংরেজি তারিখে রায়ের জন্য দিন ধার্য আছে। আমরা সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি আদালতের নিকট। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে মায়ের নামে প্লট বরাদ্দ নিশ্চিত করতে তৎকালীন প্রধানমন্ত্রীর উপর চাপ প্রয়োগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। নিজে প্লট বরাদ্দ না নিলেও এই ভূমিকার কারণে তাকেও মামলার আসামি করা হয়েছে। ওনার খালা শেখ হাসিনা এবং খালাতো ভাই বোনেরা প্লট পেয়েছেন, তখন উনি তার ওনার খালাকে উনি চাপ সৃষ্টি করলেন। মানে বিশেষ ক্ষমতা বলে যে আমার মা, ভাই এবং বোনকেও দিতে হবে। সেই মর্মে আমরা এখানে 2 জন সাক্ষী দিয়েছেন, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় সাক্ষী দিয়েছেন। তার সেই কথাগুলো এখানে সবিস্তারে বর্ণনা করেছেন। এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তারকৃত একমাত্র আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম। তার আইনজীবী আদালতে যুক্তিতর্কে বলেন, তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালের কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর আগে সোমবার রাতে খালেদা জিয়ার বুকে সংক্রমণ এবং হৃদরোগের সঙ্গে নতুন সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়ায় রাজধানী এভাকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, তাঁকে অন্তত 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি লিখেছেন, তার ভাষায়, সেরে উঠুন দেশনেত্রী, আপনার অপেক্ষায় বাংলাদেশ। এর আগে গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। পরদিন থেকেই নানা শারীরিক জটিলতার মুখোমুখি হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেলে 4:30টার পর শাহবাগে অগ্রসর হতে চাইলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ ও পরীক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিক্ষোভকারীরাও ইট পাটকেল ছোঁড়েন। এ ঘটনায় অন্তত 2 জন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানা গেছে। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওনা হন তারা। তবে শাহবাগে পৌঁছানোর পর পুলিশি বাধার মুখে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা। একই সময় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে একই দাবিতে কর্মসূচি পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নের রায় ঘোষণা করা হবে আগামী 4 ডিসেম্বর। বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ বিষয়ে জারি করা রুলের উপর শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেছেন, চুক্তির বিরোধিতার পিছনে বড় স্বার্থ জড়িত। রিপোর্ট হাসান জাভেদের। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধিতা করে আসছে। তারা বলছেন, দেশের বন্দরকে কারো হাতে তুলে দেয়া ঠিক হবে না, এমনকি এটা নির্বাচিত সরকারের কাজ। সেই প্রেক্ষাপটে বন্দর টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা নিয়ে রিট করা হয়। সেই রিটের শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করে আদালত। অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। যেহেতু পিপি অ্যাক্টে
এক্সিস্টিং কোনো স্ট্রাকচারের উপর কোনো অপারেশন করা যায় না। সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশের হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ। তো স্ববিরোধী কথা বলছে। আমরা যা করছি সংবিধানের মধ্য থেকে, আইনের মধ্যে থেকে, পিপিপির মধ্য থেকে করেছি। তবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন এই সরকারের বৈধতা রয়েছে চুক্তি করার। তারপরও যারা বিরোধিতা করছেন তারা বিভিন্ন স্বার্থে এসব করছেন বলেও অভিযোগ তার। আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন দিতে চাচ্ছি, দিইনি এখনো। আর ওনারা বলছেন বন্দর গেল, যে কান নিয়ে গেল চিলে, তো চিলের পিছনে দৌড়াচ্ছে, আমি কান দিয়ে পরে এসে দেখি যে না, আমার কানের জায়গায় আছে। দিস রিট পিটিশনার যিনি এসেছেন উনি একজন ফ্যাট ক্যাটের পক্ষে এসেছেন। মানে পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন। গত 30 জুলাই চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। এনসিটি পরিচালনায় ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করার নির্দেশনা চাওয়া হয়েছিল রিটে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। কোনো স্যাবোটেজ নয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছিল। প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম। এ বিষয়ে রাজধানী ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী এটা কোনো নাশকতা ছিল না, বৈদ্যুতিক আর্কিং এবং শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগে। তিনি বলেন, বিভিন্ন কুরিয়ার এজেন্সির জন্য নির্ধারিত 48টি ছোট ছোট লোহার খাঁচার অফিস ছিল কুরিয়ার শেডের ভেতরে। অফিস এলাকায় ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর ও স্প্রিংলার ছিল না, ফলে আগুন লাগার পর সময় অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়নি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 31.9 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল BPM 6 পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে 26.38 বিলিয়ন ডলার। এদিকে চলতি অর্থ বছরের নভেম্বর মাসের 23 দিনে দেশে রেমিটেন্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় 31.5% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ফুটবল ট্রাই নেশন সিরিজ দিয়ে এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে বাংলাদেশ নারী দল। এই প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে মালয়েশিয়ার বিপক্ষে জয় চান অধিনায়ক আফিদা খন্দকার। আগামীকাল সন্ধ্যা 7টায় শুরু হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। আরও জানাচ্ছেন কুশল ইয়াসের। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলবে বাংলাদেশের মেয়েরা। প্রস্তুতি হিসেবে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ট্রাই নেশন সিরিজ খেলবে আফিদার দল, সেটাও জাতীয় স্টেডিয়ামে, যেখানে সবশেষ 2013 সালে এশিয়ান কাপ বাছাইয়ে ফিলিপাইনের বিপক্ষে খেলেছিল নারী দল। 12.5 বছর পর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে স্টেডিয়ামে ফিরছে তারা। ফিফা র্যাঙ্কিংয়ে আজারবাইজান 74 ও মালয়েশিয়ার অবস্থান 92। 104 নম্বরে থাকা বাংলাদেশের জন্য দুই দলই শক্তিশালী। বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়রা ভুটানের লিগ থেকে ফিরলেও নিজেদের মানিয়ে নিতে সমস্যা হবে না বলছেন অধিনায়ক। অবশ্যই চেষ্টা করব আজারবাইজান ও মালয়েশিয়ার সাথে জেতার জন্য। আজকে সকালে আমরা প্র্যাকটিস করেছি, কোচ আমাদের বলেছে কিভাবে খেলতে হবে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব, দেশের মানুষকে ভালো খেলা উপহার দেব।
এদিকে মালয়েশিয়ার সাথে এখন পর্যন্ত 3টা ম্যাচ খেলে 1টি করে জয়, ড্র ও হার রয়েছে বাংলাদেশের। সবশেষ 2022 সালে 6-0 ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে বিদেশের মাটিতে এই টুর্নামেন্ট আমাদের জন্য বেশ ভালো হবে। মেয়েরা তাদের সেরা খেলাটাই খেলবে। অন্যদিকে ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় দলে নিয়মিত বেশ কয়েকজন খেলোয়াড় নেই আজারবাইজান স্কোয়াডে। বিশ্বকাপ বাছাই পর্বে খেলার আগে এই সিরিজকে বেছে নিয়েছেন ইউরোপিয়ান দলটি। প্রথমবার এই অঞ্চলের দলগুলোর সঙ্গে খেলতে এসেছি। আশা করি টুর্নামেন্টের সবগুলো ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। 29 নভেম্বর মুখোমুখি হবে মালয়েশিয়া আজারবাইজান। 2 ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আজারবাইজান। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।